ব্রহ্মবান্ধব উপপাধ্যায় সম্পাদিত বিখ্যাত সন্ধ্যা পত্রিকার একটা সংকলন ইদানিং হাতে এসেছে, সেটাকেই উল্টোপাল্টে দেখছিলাম। বিভিন্ন বিষয়ে সব দারুণ লেখার সঙ্গে একটা লেখায় চোখ আটকে গেল। একটা সম্পাদকীয় নিবন্ধ, নাম পানিহাটির অপদেবতা। সম্পাদকীয় লেখাটা অদ্ভুত। তাতে লেখা 1312 সন অর্থাৎ 1905 নাগাদ কোজাগরী পূর্ণিমার 3 দিন পর পানিহাটিতে এক অপদেবতার ভয়ানক উপদ্রব হয়। কোনো এক হীরেন্দ্রনাথ বসাকের ওপরে এই অপদেবতার ভরে এমন কিছু একটা হয় যা কহিতে গেলে শোনিত শুকাইয়া আসে। সম্পাদক ধরেই নিয়েছেন ঘটনাটি মুখে মুখে প্রচলিত হওয়ায় এর কাহিনী বিস্তারিত সবাই জানেন, তাই তিনি বিশেষ বর্ণনা দেননি। তাতেও ভয়াবহ এক আতঙ্কের ছাপ রয়েছে গোটা লেখা জুড়ে। ঠিক কি হয়েছিল না জানতে পারলে স্বস্তি পাচ্ছিলাম না। হঠাৎ আকাশের কথা মাথায় এলো। আকাশ আমার বন্ধু, কলেজে একসঙ্গে পড়েছি। ওদের আদি বাড়ি পানিহাটি। এখন অবশ্য সপরিবারে কল্যাণীতে থাকে। ওর বাবা ইতিহাসের অধ্যাপক ছিলেন, এখনো প্রচুর পড়াশোনা করেন। উনি কিছু জানলেও জানতে পারেন। আকাশকে ফোন করায় কিছু সময় গেল ওর রাগ ভাঙাতে। কেন এতদিন ফোন করিনি, এ কথা সে কথা বলার পর সরাসরি কাজের কথা এলাম। বললাম, আচ্ছা আকাশ, কাকুকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? কি কথা? অনেকদিন আগে, মানে ধর তোর ঠাকুরদার জন্মেরও আগে, পানিহাটিতে একবার এক অপদেবতার উপদ্রব হয়। সে ঘটনা এতটাই সাড়া ফেলেছিল যে ব্রহ্মবান্ধব উপপাধ্যায় তা নিয়ে একটা সম্পাদকীয় লিখে ফেলেছেন। কাকুকে একটু জিজ্ঞেস করতো, কাকুর কোনো আইডিয়া আছে কিনা এই ব্যাপারে। দাঁড়া, বাবাকে দিচ্ছি। বলেই আকাশ খানিকক্ষণের মধ্যে কাকুকে ডেকে দিল। কাকুকে গোটা ব্যাপারটা বলায় কাকু খানিকক্ষণ চুপ থাকলেন। তারপর খুব ধীরে ধীরে বললেন, তুমি একবার আমাদের বাড়িতে আসতে পারবে? সব কথা ফোনে হয় না। তুমি এসো, আমি তোমায় সব বলবো। পরের সপ্তাহেই এক রবিবার করে আকাশদের সেন্ট্রাল পার্কের পাশের দোতলা বাড়িতে আমি উপস্থিত। গিয়েই দেখি জলখাবার তৈরি, লুচি, ছোলার ডাল, মিষ্টি, আরও কত কি। কাকিমা মারা গেছেন বছরখানেক হলো। বাড়িতে এখন কাকু, আকাশ, আকাশের বউ রিনি আর ছোট্ট ছেলে রিক। খেতে খেতেই প্রশ্ন করলাম, আচ্ছা কাকু, সেই ঘটনাটা বললেন না তো? কাকুর মুখ অস্বাভাবিক গম্ভীর। কি যেন ভেবে তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, এতদিন আমি এই ঘটনাটা কাউকে বলিনি, বাবুকেও না। বাবুর মা জানতো। ভেবেছিলাম কাহিনীটা সঙ্গে নিয়ে চিতায় উঠব, ভুলেই গেছিলাম প্রায়। সেদিন তুমি ফোন করায় চমকে উঠলাম। আমার বাবা বলেছিলেন যেন তেন প্রকারেও এই কাহিনী নাকি পরিবারের 7 পুরুষ অব্দি বিস্তার পাবেই। আমি বিশ্বাস করিনি। এখন বুঝছি, আমি বন্ধ করতে চাইলেও এই কাহিনীকে আটকানো মুশকিল। গত কয়েকদিন অনেক ভেবেছি, তারপর ঠিক করলাম নিয়তিতে আমার হাত নেই। নইলে তুমিই বা ওর বই পড়বে কেন, আর পড়ে আমাকেই বা ফোন করবে কেন? আমি বেশ অবাক। আকাশ আর রিনির মুখ দেখে যা বুঝলাম, ওরাও হতবাক হয়ে চেয়ে আছে আমার দিকে। কেউ একটা কথাও বলছে না। পাশের ঘরে রিক একা একা মায়ের ওড়না নিয়ে খেলছে আর বক বক করছে। ঘরে আওয়াজ বলতে ওইটুকুই। পানিহাটির অপদেবতাদের সঙ্গে আমাদের পারিবারিক একটা অভিশাপ জড়িয়ে আছে।
আজকে তোমাদের সেই কাহিনী বলবো। আমার ঠাকুরদার বাবা কিশোরী মোহন মুখুজ্জে ছিলেন ভয়ানক ডাকাবুকো মানুষ। কিশোরী মোহন মানে? রোনাল্ড রসের সেই সহযোগী, যাকে নাকি ব্রিটেনে সোনার মেডেল দিয়েছিল? উনি বাড়ুচ্ছে হাংরি আন্দোলনের মলয় চৌধুরীর দাদু। পানিহাটির নিলামবাটি ছিল ওদের বাড়ি। আমার ঠাকুরদার বাবার বন্ধু। আমাদের ছিল মশলা আর তামাকের ব্যবসা। নদীপথে যশোরের সঙ্গে বাণিজ্য চলত আমাদের। পানিহাটি তো ব্যবসারই জায়গা। সংস্কৃত পণ্যহট্ট নাম বদলে এই নামটা হয়েছিল। বুঝলাম, কাকু এবার ইতিহাসে ঢুকে যাচ্ছেন, তাই আবার তাকে ফিরিয়ে আনতে বললাম। কাকু যেটা বলছিলেন। উনি আবার সংবিত ফিরে পেয়ে বললেন, হ্যাঁ, যা বলছিলাম, ঠাকুরদার বাবা ব্যবসা দেখতেন বটে, তবে ব্যবসায় তার মন ছিল না। বরং কোথায় কীর্তন হচ্ছে, কোথায় যাত্রাপালা হবে, কাকে শ্মশানে নিয়ে যেতে হবে, এই নিয়ে তার আগ্রহ ছিল দেখার মতন। কাজ দেখতেন হীরক পোশাক নামে এক নায়েব, তার আসল নাম জানি না, হিরুই শুনেছি। ছোটখাটো বেটে মানুষ, লিকলিকে রোগা, গালে লম্বা দাড়ি। সবাই ঠাট্টা করতেন হিরুবাবুর দাড়ির ওজন ওর থেকে নাকি বেশি। তবে মানুষটা ছিলেন ধুরন্ধর। ব্যবসার খুঁটিনাটি তার নখদর্পণে। তখন ইংরেজ আমল, আর সে আমলে ঘুষ ছাড়া কোনো কাজ হতো না। কোন দেবতা কোন ফলে তুষ্ট, কোন সাহেবকে টাকা দিতে হবে আর কোন সাহেবকে মেয়ের যোগান দিলেই খুশি হবেন, তা হিরুবাবুর চেয়ে ভালো আর কেউ জানত না। কিশোরী নিজের মতন থাকতেন, আর বকলমে হিরুবাবুই ব্যবসার মালিক ছিলেন। হিরুবাবুর নিজের চরিত্র দোষ ছিল না, কিন্তু আশেপাশের গায়ের বিবাহিত মহিলাদের ফুসলে সাহেবদের ভোগ হিসেবে পাঠানোর জন্য তাকে দু চক্ষে কেউ দেখতে পারত না। ব্যতিক্রম কিশোরী মোহন। সব জেনে শুনেও তিনি হিরুকে প্রশ্রয় দিতেন। তার একটাই কারণ, সেরেস্তা থেকে যখন খুশি টাকা নিয়ে তিনি দুহাতে খরচা আর আমোদ আহ্লাদ করতে পারতেন। এই সুযোগ নিজের দায়িত্ব নিলে সম্ভব নয়। এদিকে তলে তলে হিরুর শত্রু বাড়ছিল। তিনি সঙ্গে দুজন লেঠেল নিয়ে চলাফেরা করতে লাগলেন। বাড়াবাড়ি হলো 1905 সালের পুজোর ঠিক আগে আগে। পুজোতে ম্যাক সাহেবকে ভেদ দিতে হতো, তা না হলে ব্যবসার দাদন পেতে মুশকিল হবে। এবারের ভেদ হিরু অনেকদিন ধরেই ঠিক করে রেখেছিলেন। গোয়ালপাড়ায় রাধু নতুন বিয়ে করেছে। তার বউ কমলা যেন বাদরের গলায় মুক্তোর মালা। বয়স এখনো 15 পেরোয়নি। তাকে যদি সাহেবের হাতে তুলে দেওয়া যায়, তাহলে 1 বছরের দাদন লিখে দেবে সে। মুশকিল হলো একটাই, কমলা রাধুকে ভয়ানক ভালোবাসে, আর রাধুও কমলাকে। রাধুর শরীরে হাতির বল। শুধু দোষ একটাই, সন্ধে হলেই ধেনো মদের বোতল খুলে বসে। হিরুবাবু জানতেন মদ খেলে লোকের তাল ঠিক থাকে না। একদিন রাধুকে ডেকে আদর করে গলা অব্দি মদ খাওয়ালেন। রাধু অতটা তলিয়ে ভাবেনি। এদিকে হিরুর লেঠেলরা কমলাকে উঠিয়ে নিয়ে গেল আগরপাড়া সাহেবের ডেরায়। কমলা আর ফেরেনি। কেউ বলে সাহেবের রক্ষিতা হয়ে গেছে, কেউ আবার বলে হিরু নাকি তাকে কোথাও বেচে দিয়েছে। আবার কেউ কেউ বলে আগরপাড়াতে এক গাছের ডালে নাকি সে ঝুলে পড়েছে। রাধু আর তার বাবা হরি কিশোরীর কাছে নালিশ জানালো। তিনি সব বুঝলেন, কিন্তু হিরুকে চটাতে পারলেন না।
হিরুকে ডাকায় সে সমস্ত অস্বীকার করল। রাধু তার বাবার সঙ্গে ফিরে গেল, কিন্তু তার চোখে অদ্ভুত এক আগুন। কিশোরী ভাবলেন সব মিটে গেছে। 3 দিন বাদে গোটা পানিহাটি আবার নড়ে চড়ে বসলো। সেদিন সপ্তমী। আমাদের বাড়ি দুর্গাপুজো হতো। সব সেরে হিরু বসাক বাড়ি ফিরছিলেন, সঙ্গে মশাল হাতে 2 লেঠেল। আচমকা ঝোপ থেকে বেরিয়ে এলো রাধু। কিছু বোঝার আগেই হারু কাঁধে দিল টাঙ্গির এক কোপ। হাতের খানিকটা খুলে ঝুলতে লাগলো। লেঠেল দুজন চোস্ত। সঙ্গে সঙ্গে মাটিতে মশাল ফেলেই রাধুর মাথা বরাবর 2 লাঠির বাড়ি। রাধুর মাথা ফেটে 2 ফলা হয়ে গেল। পরদিন সকালে গিয়ে সবাই দেখলো রাধুর মাথা মাঝ বরাবর ফাটা। ফুলকপির মতন সাদা সাদা ঘিলু এদিক ওদিক দিয়ে ছড়িয়ে রয়েছে। পুলিশ এলো, কিন্তু কিশোরীর পয়সার জোরে কোনো সাক্ষী না পাওয়ায় পুলিশও আর কিছু করতে পারল না। তবে হিরোর অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল। কলকাতা থেকে সাহেব ডাক্তার এসেও সুবিধে করতে পারলেন না। কাটা জায়গায় পচে ঘা হলো। সেই ঘা বেড়ে সারা শরীরে বিষও ছড়িয়ে পড়ল। কোজাগরী পূর্ণিমার 3 দিন পর সন্ধেবেলায় হিরু বসাক মারা গেলেন। তার 3 কোলে কেউ ছিল না। ফলে কিশোরী ঠিক করলেন তিনি আর তার বন্ধুরাই কাঁধ দিয়ে হিরুকে শ্মশানে নিয়ে যাবেন। মারা যাবার পরে দেখা গেল হিরুর গোটা শরীর ফুলে জয়ঢাক হয়ে গেছে। বেটে মানুষ, তাই একেবারে ফুটবলের মতো লাগছে। খাটে শুইয়ে দুদিকে বাঁশ বেঁধে 8 জন পথবাহক হরিবোল হরিবোল করতে করতে নিয়ে চলল তাকে। বাড়ি থেকে বেরিয়ে একটু দূরেই এক অসত্য গাছ ছিল। তার নিচ দিয়ে যেতে না যেতেই হিরুবাবুর দড়ি ছিঁড়ে মাটিতে পড়লেন। কিশোরী ছিলেন মরা পোড়ানোর এক্সপার্ট। বললেন দড়ি পচা, পাটের দড়িতে কাজ হবে না, নারকেলের মজবুত দড়ি আনতে হবে। তাও আনা হলো। হিরুবাবুকে ওঠাতে গিয়ে আর এক মুশকিল। এই সামান্য সময় হিরুবাবুর ওজন প্রায় 4 গুণ বেড়ে গেছে। 8 জন চেষ্টা করেও তাকে মাটি থেকে খাটে ওঠাতে পারল না। যেন কোনো অশরীরী শক্তি প্রবল বলে হিরুকে মাটিতে ঠেসে ধরে আছে। তার পায়ের পাতা অবধি মাটির সঙ্গে আঠার মতন লেগে। চোখে তুলসী পাতা সরে গেছে, 2 চোখ খোলা। মাটিতে চিত হয়ে শুয়ে হিরু বসাক সোজা আকাশের দিকে তাকিয়ে রয়েছেন। শেষে গলদ ঘর্ম হয়ে কিশোরী ঠিক করলেন বাঁশের চালি দেহের তলায় ঢুকিয়ে শক্ত দড়িতে বেঁধে শ্মশানে নিয়ে যাবেন। এদিকে এসব করতে করতে প্রায় মাঝরাত হয়ে গেছে। মৃদু কণ্ঠে হরিবোল হরিবোল বলতে বলতে 8 জন চলেছে। পিঠের মরা যেন ক্রমশ ভারী হয়ে আসছে। পাড় চলতে চাইছে না, এদিকে পথও ফুরোতে চাইছে না। কিশোরীর বন্ধু ভোলানাথের বাবা ছিলেন তান্ত্রিক। সে ফিসফিস করে বলল, হ্যাঁ ভাই, হিরু বসাককে দানবে পায়নি তো? এই এক কথায় সবাই একসঙ্গে শিউরে উঠল। সবারই মনে হয়েছিল, কিন্তু কেউ মুখ ফুটে বলতে পারেনি। দানও কোনো ভূত নয়, ইনি অপদেবতা, অশরীরী। দানকে কেউ কখনো দেখেনি। কোনো মৃত ব্যক্তি মহাপাপ করে মরলে দানও তার দেহ আশ্রয় করে। দানই পেলে দেহ 10 গুণ ভারী হয়ে যায়।
যমদূতরা তার দেহ হেঁচড়ে হেঁচড়ে জমালয়ে নিয়ে যায়। আর তাতে কেউ বাধা দিলে মহাপাপ। সেই পাপ যে কি কেউই ঠিক জানে না। কিশোরী এই সবই শুনেছেন, কিন্তু বিশ্বাস করতেন না। এক মুহূর্তের জন্য ভয় পেলেও তিনি সবাইকে ধমক দিলেন, এই থাম দেখি, তোরা লজ্জা করে না তোদের? বুড়োদের মতন কথা কইছিস? এসব দানো ফানো কিছু নেই, এসব তোদের ভিড়েন। হিরু বসাকে শরীর পুষে গেছে, ওই কারণেই ওজন বাড়ছে। পথ একসময় শেষ হলো। সাধারণত 3 মণ কাঠে লোকজনকে দাহ করা হয়। হিরুর জন্য আরো 2 মণ নেওয়া হলো। চিতা সাজানো হচ্ছে। শববাহকরা হুকায় কড়া দা কাটা তামাক টানছে। 2 জন পাশে মামার দোকানে ধেনো মদ খেতে গেছে। এমন সময় কিশোরী খেয়াল করলেন মরার দেহটা ধীরে ধীরে বেঁকে যাচ্ছে, ধনুকের মতন। ভোলানাথ এক দৃষ্টে ভয়ে ভয়ে সেদিকেই তাকিয়েছিলেন। গোটা দেহ চালিতে বাঁধা, শুধু মাথার পা মাটি থেকে খুব আস্তে আস্তে উঠে যাচ্ছে। কিশোরী ডোমকে বকাবকি শুরু করলেন তাড়াতাড়ি মরা পোড়ানো শুরু করার জন্য। ডোম চিতা সাজিয়ে দিল। অতি কষ্টে হিরুকে চিতায় তোলা হলো। কিশোরী মুখাগ্নি করবেন। তার আগে মরুই পোড়া বামুন মন্ত্র বলতে বলতে পিণ্ড রাখছেন। এমন সময় হঠাৎ হিরুবাবু চিতার উপরে খাড়া হয়ে বসলেন। এই দৃশ্য দেখে যে যেদিকে পারে ছুট দিল। শুধু বামন পিণ্ড ফেলে জোরে জোরে মন্ত্র পড়তে লাগলেন। হিরুবাবুর ঘাড় গেল ঘুরে। তিনি সোজা তাকালেন কিশোরীর দিকে। তারপর জিভ বার করে কি একটা শব্দ করলেন। আর তারপরেই মনে হলো প্রবল বেগে কারা যেন হিরুর পা ধরে ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে নিয়ে যাচ্ছে। চিতা ভেঙে গেল। হিরুর মৃতদেহ প্রবল বেগে শ্মশানের পাশে জঙ্গলের দিকে ধেয়ে চলল। কিশোরী খানিক থ হয়ে গেছিলেন। তারপর তিনিও পিছন পিছন ছুটতে লাগলেন। বামুন ঠাকুর যতটা দেখলেন কিশোরী প্রাণপণে হিরুর চুলের মুঠি ধরে তাকে আটকানোর চেষ্টা করছেন। তারপর দুজনেই জঙ্গলের ভিতরে মিলিয়ে গেল। আধ ঘন্টা বাদে সবাই ধীরে ধীরে ফিরে এসেছে। ভাঙা চিতার সামনে সেই বামুন বসে গায়ত্রী মন্ত্র জপ করছেন। ভোলানাথ সহ বন্ধুরা জিজ্ঞেস করায় বামুন সব খুলে বললেন। কিন্তু কিশোরী গেলেন কোথায়? তাকে তো খুঁজতে হবে। প্রথমে কেউ জঙ্গলে এত রাতে যেতে রাজি ছিল না। শেষে ভোলাই সবাইকে বোঝালো। লণ্ঠন মশাল নিয়ে সবাই কিশোরীকে খুঁজতে জঙ্গলে ঢুকলো। আকাশে মেঘ করেছিল অনেকক্ষণ। এখন সবে টিপ টিপ বৃষ্টি শুরু হয়েছে। মশালও গেল নিভে। শুধু ঢাকা লণ্ঠনে আবছা আলো। জঙ্গলে খানিক যাবার পর একটা জায়গায় ঝোপঝাড় দুমড়ে মুচড়ে আছে, যেন কেউ ভারী কিছু টেনে নিয়ে গেছে। দলের সবাই সেই পথেই রওনা দিল। খানিক যাওয়ার পর জঙ্গল কিছুটা হালকা, গাছপালা কম। আর সেখানেই ঢাকার লণ্ঠনের অল্প আলোয় তারা যা দেখতে পেল তাতে তাদের রক্ত হিম হয়ে গেল। জঙ্গলের মধ্যে চিত হয়ে শুয়ে আছে কিশোরী। আর তার ঠিক ওপরে ক্ষুধার্ত কুকুরের মতন উবু হয়ে তার পেট থেকে মাংস খুবলে খুবলে খাচ্ছে এক প্রাণী। এ প্রাণী অনেকটা মানুষের মতন, অনেকটা হিরু বসাকের মতন, কিন্তু মানুষ না। মানুষের অমন ধারালো দাঁত থাকে না। মানুষের চোখ আলো পড়লে ওরকম জল জল করে না। কিশোরী দানুকে বাধা দিয়েছিল। কিশোরীকে দানু তাই চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এই ঘটনা 2 দিন পরে কিশোরীর বড় ছেলে পুকুরে ডুবে মারা যায়। আমার বাবা তখন সবে 1 বছর।
ঠাকুমা পানিহাটি ছেড়ে কলকাতায় বাপের বাড়িতে চলে আসেন। বাবা কলকাতাতেই বড় হন, বিয়ে করেন। বিয়ের 1 বছরের মধ্যেই ছেলে হয়। 2 বছর হতে না হতে ছাদের রেলিং ভেঙে পড়ে সেই ছেলেও মারা যায়, স্পট ডেড। বাবা আমাকে এই গল্পটা বলেছিলেন। আমিও বড় হই, বিয়ে করি, কাজল জন্মায়। একদিন বোতলে করে দুধ খেতে খেতে আচমকা ওর দম বন্ধ হয়ে গেল। কিছু বোঝার আগেই সব শেষ। আকাশ জন্মালো তার বছর 2 বাদে। ওকে আজ অব্দি কিচ্ছু বলিনি, বলতামও না, যদি না তুমি সবটা আবার খুঁচিয়ে তুলতে। সবাই চুপ। হঠাৎ নিস্তব্ধতা ভেঙে রিনি বলে উঠল, রিকের কোনো আওয়াজ পাচ্ছি না কেন? বলেই দৌড়ে পাশের ঘরে গেল আর গিয়েই চিৎকার করে সবাইকে ডাকলো। আর্তনাদেই মনে হলো ভয়াবহ কিছু ঘটেছে। আমরা সবাই দৌড়ে গেলাম। খাটের ওপরে ফ্যান ফ্যান করে ঝুলছে রিনির ওড়না, আর ওড়না থেকে ঝুলছে ছোট্ট রিক। তার চোখ খোলা, পলক পড়ছে।